টিপু শাহকে এই নেতৃত্ব গাড়ি নিতে হয়েছে এবং তিনি যখন রাষ্ট্র যখন গঠন হয়ে গেছে তখন তার মুখ দিয়ে ঘোষণাটা ছিল এরকম: ক্ষুধাতালার নামে প্রজাদের সম্মতিক্রমে আমি শেরপুর পরগনার শাসনভার গ্রহণ করিলাম। এ রাজ্যে কেহ চৌর্যবৃত্তি, দস্যুবৃত্তি, নরহত্যা পর্দার করিতে পারিবে, কেহ কুশিত প্রদান করিতে পারিবে না, কিন্তু আসল টাকা প্রত্যার্পণ করিতে হইবে। দান্য কর্য দিয়া কেহ অতিরিক্ত দান্য গ্রহণ করিতে পারিবে না। তখন কিন্তু উৎপাদিত পণ্যের মাধ্যমে শুল্ক দেওয়া হতো এবং আমরা পরস্পর একটা সুদের ব্যবসা ছিল যে আমরা দান নিছি, পরবর্তী সময়ে বেশি দেব। উৎকুশ গ্রহণ, পণ লওয়া, শরাব পান করা, মিথ্যা কথা বলা, ছল করা, জুয়া চুরি করা, কম ওজন দেওয়া, গুরুজনকে অবক্তি করা, নিন্দা করা, বিশ্বাসঘাতকতা করা, প্রতিজ্ঞা ভঙ্গ করা, মন্দ কার্যে সাহায্য করা, কাহাকেও অন্যায় কষ্ট দেওয়া ইত্যাদি কার্য পরিত্যাজ্য। প্রতিকূল জমির মাত্র 4 আনা খাজনা দিতে হইবে। এটা কিন্তু প্রজাতন্ত্রের প্রতি ঘোষণা। সকল জাতিকে প্রীতির চোখে দেখতে হবে। এখন লক্ষ্য করেন অসাম্প্রদায়িক চেতনার কথাটা উনি বলে উঠেছেন যে প্রজাতন্ত্রের অসাম্প্রদায়িক বিষয়টা। গরিব দুঃখীকে সাহায্য করি, কেহ কাহাকেও তাহার ন্যায় অধিকার হইতে বঞ্চিত করিতে পারিবে না। ক্ষুধাতালার প্রতি অচলা ভক্তি রাখিয়া সকলে প্রতিজ্ঞাবদ্ধ থাকিবে। তা এইখানে আমরা যে বিদ্রোহটা দেখব সেই বিদ্রোহটাই হদি, কারো, হাজং, ঢালু, হ্যাঁ ওরা সবাই হিন্দুরা ছিল, নির্বিবাদে এখানে অংশগ্রহণ করেছে। তাহলে এদেরকে একত্রিত করার, ধর্মীয় উস্কানিতে যদি খালি মুসলিমগিরি করি আর হিন্দু উস্কানিতে যদি হিন্দুগিরিতে চলে যায় তাহলে তো এই একটা সংগঠন পরিচালনা করা যাবে না। একটা অসাম্প্রদায়িক অবস্থার সৃষ্টি হয়েছিল এবং এইটা করেছিলেন করম শাহ। আমরা এই আন্দোলনটার যদি গোড়ার দিকে যাই, একজন এই বিষয়ে বলেছিলেন যে বিভিন্ন আন্দোলনের কথা মাজাহার ভাই বলেছিলেন। হ্যাঁ, সবচেয়ে দীর্ঘতম আন্দোলন হলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ। 1760 সালে এটার শুরু, প্রকাশ 1763 এবং সেটা 1838 বা 39 পর্যন্ত চলেছিল। এই দীর্ঘ একটা সময় এই আন্দোলনটা চলেছিল। 1757 সালে পলাশীর প্রান্তে আমাদের সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা। আমরা কত বিবাদী নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করি, না হয় কি 100 বছর, দীর্ঘ 100 বছর একটা কোম্পানি আমাদেরকে শাসন করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানি আমাদেরকে শাসন করেছে। 1764 সালে মীর কাসিম যখন বক্সারের যুদ্ধে অংশ নিচ্ছে, সেই বক্সারের যুদ্ধে মীর কাসিমের বাহিনীটা ছিল যৌথ বাহিনী। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট শাহ আলম এবং ফকির সন্ন্যাসীদের একত্রিত একটা বাহিনী নিয়ে মীর কাসিম সেখানে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্য হলো সেইখানেও বিশ্বাসঘাতক ছিল, যেমন মুহাম্মদ বেগ ছিল, সে তার সৈন্যবাহিনী নিয়ে মীর কাসিমদের সঠিক সহযোগিতা করে নাই। যদিও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা প্রথম দিকে এই সংগঠনটায় সক্রিয় অংশগ্রহণ করেছে, পরে কিন্তু করে নাই এবং সেই কাজটা চমৎকারভাবে করেছে ইংরেজ। এরা ফাটল ধরিয়ে দিয়েছে ওই মীর কাসিমের বাহিনীর মধ্যে, যার ফলশ্রুতিতে এই বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুজাউদ্দৌলার অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ইংরেজদের সাথে মিশে গেছে, শাহ আলম ইংরেজদের সাথে মিশে গেছে। মিশে নাই কারা? ফকির সন্ন্যাসী। তারা কিন্তু তাদের লড়াই চালিয়ে গেছে। 1787 সালে
যখন আমরা দেখি ফকির আন্দোলনের নেতৃত্বে যিনি ছিলেন ফকির মজনু শাহ, তিনি মারা যাওয়ার পরে এই আন্দোলনের নেতৃত্বে আসেন মুসা শাহ। মুসা শাহ ফকির মজনু শাহর বাইস্তি, ছেলে হলো পরাগল শাহ। তখন অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়ে আছে। পরাগল শাহ মুসা শাহকে হত্যা করেছে। আমরা মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস অংশে এর কিছু অংশ মাত্র পাই। দুর্ভাগ্য আমাদের এই বাংলার, আমাদের এই ময়মনসিংহের এত বড় একটা কাহিনী পশ্চিমবঙ্গে কিছুটা পাঠ্য আছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক এই ক্লাসের সম্ভবত ইতিহাস বইটার 10ম অধ্যায়ে পাগলপন্থী কৃষক বিদ্রোহ শিরোনামে একটা চ্যাপ্টার আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই চ্যাপ্টারটা নাই। এটা আমাদের জন্য একটা প্যারা আছে। হ্যাঁ, প্যারা আছে। এটা ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে একটু অংশ আছে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে, ওই 10ম শ্রেণীর বইটা। পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গে কৃষক বিদ্রোহ শিরোনামে আছে, কিন্তু পাগলপন্থী কৃষক বিদ্রোহ। কিন্তু আমাদের দেশে ফকির সন্ন্যাসী বিদ্রোহের শিরোনামে একটু অংশ আছে। হ্যাঁ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ 1787 সালে যারা প্রবলভাবে এই ফকির আন্দোলনটাকে চালিয়ে গেছিল তিনি হলেন সুবান শাহ আর করিম শাহ। এই করিম শাহ যখন নেতৃত্ব দিচ্ছেন, করিম শাহ রিয়েলি ওয়াইজ। শুধু আপনি আসতেছেন সেখানে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর আমি সেইখানে লাঠি নিয়ে বীরত্ব প্রকাশ করলে যে কোনো ফল হবে না, এটা তো শুনেছি, এটাও বুঝতে হবে। করম শাহ চমৎকারভাবে এই আন্দোলনটাকে গুছাচ্ছিলেন। এইখানে এই গুছানোর ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করবেন, ইংরেজরা আমাদেরকে চমৎকারভাবে ধোঁকা দিত। আমাদের দেশের মানুষদেরকে উপাধি দিত খান সাহেব, রায়, এই নবাব, রায় বাহাদুর ইত্যাদি উপাধি দিত। এই সবগুলো হলো টুক, আপনাকে আমাকে তার করে নেওয়ার একটা টুক মাত্র। সেই টুক যে করম শাহকে দেয় নাই, করম শাহর ছেলেকে দেয় নাই, এটা তাদেরকেও দিয়েছে। এবং রাজনৈতিক কর্মকাণ্ডে কেউ কখন এগিয়ে গেছে, কেউ কখনো পিছিয়ে গেছে। তো করম শাহ এই আন্দোলনটা চমৎকারভাবে সংগঠিত করেছিলেন। করম শাহ যখন এই আন্দোলনটা সংগঠিত করছেন, তখন উনি তো আর ইয়ং না, তখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন। 103 বছর বয়সে 1813 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। করম শাহ শালকুনায় আশ্রয় নিয়েছে শিশু ছেলে হিসাবে। সেখান থেকে তিনি শঙ্করপুরে এসেছেন। আমাদের মুখ্য আলোচক পীর লাকেরাজ সংক্রান্ত একটা কথা বলেছে। 750 একর জমি করম শাহকে পীর লাকেরাজ হিসেবে দেওয়া হয়েছিল এই শঙ্করপুর অর্থাৎ শোষণ দুর্গাপুরের এরিয়া। কিন্তু সেখান থেকে তিনি চলে আসতে বাধ্য হয়েছেন লেঠির কান্ড। আবার করম শাহর জ্যেষ্ঠ পুত্র সপাতি শাহ, উনি 1793 খ্রিস্টাব্দে যখন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রসার করতেছিলেন, চিরস্থায়ী বন্দোবস্তটা কিন্তু আমাদের বাংলায় আর উত্তর মাদ্রাজ আর ভারতের অন্য কোথাও না। এবং এইখানে এসে সবচেয়ে বাধার সম্মুখীন হয়েছেন করম শাহ। তখন করম শাহ আমাদের দেশ থেকে বিতাড়িত হয়ে ভুটান, নেপালে আশ্রয় নিয়েছে। তার ছেলেরা, যে হাবিবুল্লাহ শাহ ইতিহাসের কোনো অংশ না, তিনি রাজনৈতিকভাবে আসেন নাই, কিন্তু আত্মগোপন করেছেন। এবং তিনি যে কোথায় ছিলেন উনি একজন ব্যক্তিত্ব, এবং করম শাহ মেজু পুত্র সপাতি শাহ। হ্যাঁ, কোথায় তো আছে তো বললে হবে জি, পাইতেন না এমন কথা না। আচ্ছা, যাই হোক, রাজনৈতিকভাবে যারা সামনে এসেছেন সপাতি শাহ এবং টিপু শাহ। টিপু শাহ কনিষ্ঠ পুত্র। টিপু শাহ করম শাহের, সপাতি শাহর ছেলে কায়সা শাহের চেয়েও বয়সে ছোট টিপু শাহ। তখন কায়সা শাহ আত্মগোপন করেছে, সপাতি শাহ আত্মগোপন করেছে, করম শাহ আত্মগোপন করেছে মানে করতে বাধ্য হয়েছে। কারণ তখন ইংরেজদের এই মহাপ্রতাপ, মহাশক্তি এবং তাদের দূষর জমিদারদের সামনে আত্মগোপন করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।
এখানে যে বিষয়টা আছে, জামাতা সিকান্দর পাগল তখন তাদের বাড়িতে, আর এবং উনি তাদের উত্তরসূরি না, কথাটা বলার সুযোগ ছিল। আমাদের বাড়িতে তো কেয়ারটেকারও থাকতে পারে। যখন একজন এখন যে পলিটিক্যাল যারা ব্যক্তি আত্মগোপন করেছে, কোথাও কোথাও আশ্রয় নিয়েছে, তাদের বাড়ি তো আর খালি পড়ে নাই, কেয়ারটেকার হলেও আছে। এই 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 যে আন্দোলনটা ছিল, সপাতি শাহ আত্মগোপন করে মেঘালয়ে গিয়েছে। সেইখান থেকে যখন ফিরে আসলেন এবং মাকে নিয়ে ময়মনসিংহ পরগনার যুগীর গুহায় গেলেন, যুগীর গুহা গ্রামটা তো আর তখন যুগীর গুহা ছিল না। আমরা দেখি যারা সুফি সাধক হিন্দুদের মধ্যে তারা হলো যুগী, তারা সিদ্ধ পরম যুগী। যারা আমরা ইসলাম ধর্মে বলি সুফি সাধক, ওরা বলে যুগী। এটার ব্যাখ্যা বিষয় আমরা এই ছোট আলোচনা এটার ব্যাখ্যা করতে পারবো না। এই যে সপাতি শাহ যখন মিটিংয়ে আসতেন তখন বলা হতো যে যুগী এসেছে, এবং তার নাম অনুসারে গ্রামটারও নাম হয়েছে যুগীর গুহা। অর্থাৎ এই সপাতি শাহ যুগীর কে উল্লেখ করে গ্রামটার নাম হয়েছে যুগীর গুহা। এবং এই যুগীর গুহা গ্রামটা শুধু নয়, এর আশেপাশের ভূমি সহ এই অংশটা ছিল লাখের রাজপুত। ইংরেজরা যারা আমাদের দেশে এসেছিল, অর্থাৎ ভারতে এসেছিল, সবাই তো আর লর্ড ক্লাইভ ছিল না, ওয়ারেন হেস্টিংস ছিল না। তাদের মধ্যেও অনেকের মানবতা বোধ ছিল। ওয়ারেন হেস্টিংস যেভাবে আমাদেরকে দমন করেছে, এই লর্ড এই ক্লাইভ যেভাবে কাজ করেছে, সবাই যেভাবে কাজ করেছে তা নয়। আমরা দেখি লিগ রুশ কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তিনি কালেক্টর পদ থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। তিনি যখন এখানে কালেক্টর ছিলেন তখন মানুষের সাথে তার একটা, এই যে গাঙ্গিনামার বলে রাস্তা যেটা ছিল, কাঁচা রাস্তা, এটা লিগ রুশের সময় হয়েছে। এবং জনকল্যাণমূলক কাজে তিনি অগ্রণী ছিলেন, জনকল্যাণমূলক কাজগুলো করতেন। ইংরেজদের উদ্দেশ্য এদেশের জনকল্যাণমূলক কাজ নয়, তাদের উদ্দেশ্য হলো এখান থেকে সম্পদ নিয়ে যাওয়া। তাদের মগজে কাজ ছিল সম্পদ আহরণ করা। লিগ রুশ সেখানে দেখা গেল জনকল্যাণমূলক কাজও করে। লিগ রুশের সাথে সপাতি শাহর কথা হলে তিনি তাকে, সপাতি শাহ ছিল যে আমি এই এরিয়া যে মৌজাগুলোর কথা আমাদের একটু আগেই আমাদের মুখ্য আলোচক উল্লেখ করেছেন, সেই অংশের আবির গারোদেরকে শিষ্য করেছিলেন সপাতি শাহ। এবং দেখা গেল উনি তাদেরকে নিয়ে, এই গারোদেরকে নিয়ে একটা স্বস্বাধীন গারো রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যে চেষ্টাও করেছিলেন, ব্যর্থ হয়েছেন। আবার যখন লিগ রুশের সাথে কথা হয়েছে তখন একটা সমঝোতা হয়েছে, আপনি লিগ রুশ কিন্তু জনকল্যাণমূলক কাজ করতেন, তার সাথে যখন কথা হয়েছে তখন তাকে পথ দেখানো হয়েছে, আপনারা এইভাবে এগিয়ে আসুন। এবং সেখানে একটা পিটিশনও দেওয়া হয়েছে। পিটিশন দেওয়ার পরে যারা আরো কর্তা ব্যক্তি ছিলেন তারা দেখেছে এই শের আলী গাজীর এই পৌত্র করম শাহের ফুস, এরারে আমরা যেভাবে আনি না কেন ওরা আমাদের হবে না, কারণ ওরা মূলতই ছিল মুসলিম বিদ্বেষী। ওরা মুসলমানদের কাছ থেকে রাজ্য নিয়েছে। মুসলমান তো এমএ পাস করেও তখন কলম মেকারের চাকরি করেছে কোনো অফিসে। অর্থাৎ এদেরকে যখন সার্কুলার দেওয়া হতো তখন বলা হতো কোনো মুসলিম নিয়োগ দেওয়া হয় নাই, এই বলে তখন কর্তা ব্যক্তিদেরকে আশ্বস্ত করা হতো। করম সাথে মুসলিম, সপাতির সাথে মুসলিম, এদেরকে তাদের কোনো একটা সরকারি কাজেই নেওয়া ঠিক না, তাদেরকে রাজ্য দেওয়া এটা তো আরো কঠিন ব্যাপার। 1802 সালের দিকে এই যুগীর গুহা পীর লাখের রাজবনিটা পেয়েছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করার, সেটা হলো যে রামনাথ বিদ্যাভূষণ যে কবিতা লিখেছেন বক্সো আদালত করে দীপচাঁদ ফৌজদার, এটা তাদেরকে প্রশংসা করে নয়, তাদেরকে কঠিনত করে এই কথাগুলো তারা বলেছে। এটা তাদেরকে স্তুতি গেয়ে নয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজগুলো তারা করেছিলেন।
আমরা যে এই বংশধর সম্পর্কিত যে মিথগুলো আছে এইগুলো কিছু কিছু বিষয় আছে, যেমন আমাদের পীর লাকেরাজ ভূমি ছিল। পীর লাকেরাজ ভূমিটা পর্যায়ক্রমে এসেছে সপাতি শাহ থেকে, আবার সপাতি শাহ ওইখানেও 3 ছেলে ছিল। মেজু ছেলের নেতৃত্বে এসেছিল করম শাহ, করম ফকির বলা হতো তাকে। তার থেকে এসেছে মজম ফকিরের হাতে। মজম ফকিরের হাত থেকে যখন এটা মজম ফকিরের সময়ই সারা দেশে যত পীর লাকেরাজ ছিল, লাকেরাজ ভূমি, লাকেরাজ নিষ্কর ভূমির বাজেয়াপ্তকরণ চলছিল। এই বাজেয়াপ্তকরণের আমাদের ভূমিটাও এই বাজেয়াপ্তিকরণের মধ্যে পড়েছে। এটা নিয়ে মামলাও হয়েছে। একটা জিনিস লক্ষ্য করবেন, ওইখানে যখন মামলা হলো আমাদের সমস্ত পীর লাকেরাজ ভূমি বাজেয়াপ্ত হয়ে গেল, তখন বাদুর আলী ফকিরের স্ত্রী জিন্নতুন নেসা ভবতারিণী দিব্য চৌধুরানীর জমিদারিতে যখন আমাদের ভূমিটা হস্তান্তর করা হয়েছে, তখন তার সাথে কথা হয়েছে, বা এই মজম ফকিরের বড় ছেলের বউয়ের, এবং কথা হয়ে একটা সমঝোতা হয়েছে। কেন সমঝোতাটা হয়েছে লক্ষ্য করেন, ওই জমিদাররা তাদের জমিদারিটা দেখার জন্য আমাদের ভূমির উপর, আমাদের গ্রামের উপর দিয়ে যাইতে হয়। তখন জমিদারদের ছিল লাঠিয়াল বাহিনী, আর এই যে এখানে যারা নিয়ন্ত্রণ করিত তাদেরকে ফির বলা হতো। আর ফিরের যারা শিষ্য ছিল তারা জীবন দিবে, কিন্তু ফিরের অপমান এটা তারা সহ্য করবে না। জমিদারদের লাঠিয়াল বাহিনীর লোকেরা চাকরি করে টাকার বিনিময়ে, যদি জীবন যায় এরকম অবস্থা হয় তখন দৌড়ে পালায়। কিন্তু ফিরের শিষ্যরা যখন ফিরের পক্ষে লড়াই করে তখন টেহার বিনিময়ে করে না, তখন তাদের জীবন বাজি রেখে লড়াই করে। এই যুগের গুফার উপর দিয়ে যখন তাদের যাইতে হবে, তাদের জমিদারির কাজ না আদায় করতে, ওইখানে তো এই বাদুর আলী ফকিরের যারা উত্তরসূরি আছে, মজম ফকিরের যারা উত্তরসূরি আছে, তাদের যে শিষ্য ভক্তরা আছে, এরা যে দাঁড়াবে, তারা লড়াই করবে, মরবে, তবু এর উপর দিয়ে যেতে দিবে না। এরকম একটা সিচুয়েশন আছে, যার জন্যে সমঝোতা হয়েছে এবং সেই ভূমিটা আবার ফিরে দেওয়া হয়েছে, এবং কিছু অংশ এখনো লাকেরাজ আছে। এই যে কাণ্ডগুলো এই করম শাহের সাথে, টিপু শাহের সাথে, এই সপাতি শাহের সাথে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আলোচনা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিরোধ হয়েছে। এই দুইটার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হয়েছিল। তবে যে বিষয়টা লক্ষ্য করেন, ইংরেজ আমলটা তাদের শক্তি ছিল অপ্রতিরোধ্য, বিশাল শক্তি। এই মহাশক্তি, মহাপ্রতাপের বিরুদ্ধে টিপু শাহ পাগলপন্থী ফকির 1825 সালে যে রাজ্যটা স্থাপন করেছিল, এটা কিন্তু মূলতই একটা বিশাল কিছু। তখন এদের বিরুদ্ধে দাঁড়িয়ে এমন একটা স্বাধীন অংশ প্রতিষ্ঠা করা খুব কঠিন কাজ ছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি না, তাদেরকে স্মরণ করা উচিত। এই সীমিত শক্তি আমরা দেখি 1827 সালে, 1827 সালে আমরা লক্ষ্য করেন সিরাজ ধরাশায়ী হয়েছে মির্জাপুরের লাগি, মীর কাসিম ধরাশায়ী হয়েছে মোহাম্মদী বেগের যুগে। তেমনি আপনি যদি যান 1857 জাসির রানী লক্ষ্মীবাই ওই সিন্ধিয়ার মহারাজের জন্য ধরাশায়ী হয়েছে। তেমনিভাবে ওই ইংরেজরা একটা বিশাল ঘাতক শ্রেণী তৈরি করতো, যা আমরা উত্তরসূরি পাবে ওই মির্জাপুরে যেমন বিশ্বাসঘাতকতা করেছে, মোহাম্মদী বিয়াদ করেছে, এইভাবে আমরা পেয়ে আসছি। এই বিশ্বাসঘাতকদের সহায়তায় টিপু শাহকে 1827 সালে ওরা বন্দি করেছে, এবং তিনি দীর্ঘ 25 বছর, তিনি শুধু একা না, তার নাতিও ছিল সাথে, তারা এই বন্দি জীবনযাপন করেছে। টিপু শাহ যখন 1852 সালে মে মাসে মারা গেছেন এই ময়মনসিংহে, তখন তার নাতিও তার সাথে বেরিয়ে এসেছে এবং পরে আত্মগোপন করেছে। এই নাতি হলো সপাতি শাহ বড় ছেলে, কায়সা শাহ কনিষ্ঠ পুত্র, 2 ছেলের ছোট জন। এই যে বেরিয়ে আসলো, তাদের যে লড়াই সংগ্রাম, যেখান থেকে আমরা অনুপ্রেরণা পাবো, আমাদের দুর্ভাগ্য তাদের অনুপ্রেরণা পাওয়ার যে জায়গাটা, আমাদের জাতির অনুপ্রেরণা পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা নষ্ট হচ্ছে আমরা সঠিক তথ্য উপস্থাপনের অভাবে।
আমি মনে করি এই 200 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে যে কয়জন আছি তারাই কিন্তু সংস্কৃতিমান মানুষ। প্রতি সংস্কৃতিমান মানুষ হাজার হাজার মানুষের প্রতিনিধিত্ব করে। আমাদের ডাইসে ধরেন শত শত হাজার হাজার লোক আছে, কিন্তু কাজের কাজই কম আছে। এটা চেয়ে সংস্কৃতিবান মানুষ যদি 10 জন থাকে এটাই অনেক বেশি, কারণ 10,000-এর প্রতিনিধিত্ব করে। এই রুমে যারা আছে তারা সংস্কৃতিবান মানুষ। আমি মনে করব যে আমাদের এই কোণে আমাদের ইতিহাসের তত্ত্ব, সঠিক তথ্য অনুসন্ধান করে সংস্কৃতিবান ব্যক্তিদের কাছে আমার অনুরোধ, ইতিহাসের সঠিক তথ্য অনুসন্ধান করে তা উপস্থাপন করে আমাদের পরবর্তী প্রজন্মদেরকে সঠিক পথে চালিত করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি এবং প্রথম পর্বে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের আসরের সভাপতি প্রাবন্ধিক ও গবেষক